অবশ্যই বলবো। তবে কোন কোয়েশ্চেন গুলো তোমাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষার জন্য তোমরা নিজেরাও বুঝতে পারবে এই কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে ভূগোল এমনই একটি ভাস্ট সিলেবাস, যেমন রাষ্ট্রবিজ্ঞান কিংবা ইতিহাসের মতো নয় যে সীমিত কয়েকটি কোয়েশ্চেন পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, তবে এর মধ্য থেকে কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারবে। সেই সঙ্গে আমিও তোমাদের বলবো, দেখো অসংখ্য দেখো সাজেশন তো রয়েছে, অসংখ্য সাজেশন তোমরা পেয়েছো, তোমরা কমপ্লিট করেছো। তথাপি আমি তোমাদের কালকের জন্য এবং যেগুলো পরীক্ষায় আসতে চলছে মানে বাছাই করা, সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তো লাইনে কে কে আছো আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তার কারণ এটি কিন্তু ভাইটাল হতে চলছে। তার কারণ আহ, দেখো কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ সেটি সব থেকে বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। তার কারণ এখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে। এবং যারা কমেন্ট করবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কিন্তু কমেন্টের উত্তর আমি দেবো না। তার কারণ কমেন্টের উত্তর দিতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিও আমি সারাটা দিন তোমাদের কিন্তু কভার করে দেবো, কিন্তু তাও কিন্তু শেষ হবে না। সুতরাং কালকের পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের বলছি, চলো তাহলে এখানে আস্তিক ধারা বলছে স্যার তাড়াতাড়ি করুন। ওকে, চলো তাহলে আমি করে নিচ্ছি তোমাদের সাজেশন। চলো, আমি তোমাদের সময় নষ্ট করব না। কালকের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক 4 সেমিস্টার ফাইনাল 2 নম্বরের, 3 নম্বরের এবং তোমাদের 5 নম্বরের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, চলো দেখে নিচ্ছি। প্রথমত রয়েছে দেখো তোমাদের ফার্স্ট, ফার্স্টে তোমরা যারা যারা আছো একটু কমেন্ট করে একটু পারলে একটু শেয়ার করে দেবে। চলো দেখে নিচ্ছি। প্রথমত রয়েছে দেখো তোমাদের, প্রথমে হেডলাইন রয়েছে 2026 সাজেশন ভূগোল 4 সেমিস্টার। দেখো শেষ মুহূর্তের কিছু প্রশ্ন, কিছু প্রশ্ন বলা ভুল হবে। দেখো অসংখ্য প্রশ্নের মধ্য থেকেই তোমাদের আমি বলে দেবো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথমেই আমি বলে দেবো, এখানে তোমরা জানো 35 নম্বরে নতুন করে কিছু বলার নেই। প্রথমে রয়েছে এখানে 5 নম্বরের কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষা আসার মধ্যে, এখান থেকে কিন্তু দুটি কোশ্চেন তোমরা পাবে আশা করি। আমি আশা করি, তোমরা কতটা আশা করছো আমি বলতে পারবো না, তবে আমি আশা করছি এখান থেকে তোমরা দুটি কোশ্চেন পাবে। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো, গঠিত যে কোনো 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। চিত্র সহ দেখো নদীর পুনর্জন্ম লাভের ফলে উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ, এরকম করে কিন্তু তোমাদের 3 থেকে 4টি ভূমিরূপ রয়েছে, তোমাদের 3টি কিন্তু করবে। ওকে, এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ক্ষেত্রে কিন্তু 100% কিন্তু আসার মতো প্রশ্ন। তবে আমি বলে দিচ্ছি, এটা 5 নম্বরে না দিলে তোমাদের 3 নম্বরে কিন্তু দেবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। আমরা জানি ক্রান্তীয় যে ঘূর্ণবাদ রয়েছে, সেই ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি মানে উৎপত্তির প্রথম পর্যায় থেকে একদম বিনাশ মানে শেষ পর্যন্ত যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, সেই পর্যায়গুলো তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। তবে এটি কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের যে 6টি পর্যায় রয়েছে সেটি কিন্তু নয়, এটি কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাদ বলেছে। তবে এই প্রসঙ্গে তোমাদের বলে দিচ্ছি, ক্রান্তীয় ঘূর্ণবাদ অবশ্যই তোমরা দেখে যাবে। ক্রান্তীয় ঘূর্ণবাদের বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, সরি সরি এক্সট্রিমলি সরি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, এই আহ নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাদ রয়েছে, সেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ অথবা একে অন্য নাম রয়েছে মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদ। বিভিন্ন পর্যায়গুলো মানে 6টি পর্যায় আছে, তোমরা দেখে যাবে। ওকে, এরপরে ট্রিপ আরেকটি রয়েছে, ভিভিআই রয়েছে। দেখো দুটি মহাদেশীয় পাতের বা অভিসারী পাতের সংঘর্ষের সীমানায় কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, চিত্র সহ ব্যাখ্যা করো। এই একটি প্লেট রয়েছে আর এই একটি প্লেট রয়েছে, এই দুটি প্লেটের সংঘর্ষের ফলে দেখো আমরা জানি ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বত রয়েছে, মালভূমি গড়ে ওঠে, ঠিক আছে, ভূমিকম্প তৈরি হয়, তারপরে শিবন রেখা তৈরি হয়। তো এই দুটি মহাদেশীয় পাত মানে দুটি মহাদেশ, বুঝতেই পারছো, যেমন ধরো এশিয়ান প্লেট আর রয়েছে ইউরেশিয়া, মানে ইউরেশিয়া প্লেট এবং ভারতীয় প্লেট, এর সংঘর্ষের ফলে আমরা জানি হিমালয় পর্বত তৈরি হয়েছে। দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে কোন ধরনের ভূভাগ গঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই, জীব বৈচিত্র্য বিনাশের প্রধান 5টি কারণ ব্যাখ্যা করো। দেখো জীব বৈচিত্র্য বিনাশ, এখানে বিনাশ বলেছে, তাতে কি আছে, এখানে ধ্বংস থাকতে পারে, ধ্বংস, এখানে থাকতে পারে অবনমন, অবনমন, ঠিক আছে। তো জীববৈচিত্র্য ধ্বংস কিংবা অবনমন কিংবা বিনাশের 5টি কারণ উল্লেখ করো, ভিভিআই রেখেছি। দেখো বিভিন্ন গবেষণা করে বিগত বছরগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেন এসছে।
তোমাদের তো নতুন সিলেবাস, কিন্তু তার আগেও পুরনো সিলেবাসে এই ধরনের কোশ্চেন দিয়েছে। জীববৈচিত্র্য বিন্যাসের বা ধ্বংসের ৫টি কারণ উল্লেখ করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, জীববৈচিত্র্য বিন্যাসের ক্ষেত্রে মানুষের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো বর্তমানে জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি আমি আমি মনে করি 90% কিন্তু দায়ী কিন্তু মানুষ। মানুষের জন্য কিন্তু বর্তমানে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো তোমরা ক্লাস 10 এ পড়েছো, ক্লাস 10 এ যখন তোমরা ক্লাস 10 এ ছিলে, নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে বা কাজের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপ চিত্র আলোচনা আলোচনা করো। দেখো নদী এবং হিমবাহের কার্যের ফলে তোমরা অবশ্যই দেখে যেতে পারো। কোশ্চেনটি তোমরা একবার পড়লেই পারবে, যেহেতু তোমরা ক্লাস 10 এ পড়েছো। এরপরে আমি তোমাদের দেখে নিচ্ছি তোমাদের ৬ নম্বরে। দেখো তোমাদের ৬ নম্বরের মধ্যে রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য কি? কোশ্চেনটি তোমরা ৫ নম্বরে না থাকলেও তোমরা ৩ নম্বরে কিন্তু পাচ্ছ। তবে এখানে কিন্তু আরেকটি কোশ্চেন আমি বলে দেবো একটু পরে। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য, এই ২ টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা পাচ্ছ। এরপরে রয়েছে আরেকটি কোশ্চেন 100% আমার ক্ষেত্রে ১ম থেকেই বলে এসেছি। দেখো রয়েছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলো আলোচনা করুন। দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প রয়েছে, সেই শিল্পের সমস্যা তো কিছুই রয়েছে, কিন্তু এর ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু রয়েছে উজ্জ্বল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। ১৪৫ থেকে ১৫০ কোটি দেশের ক্ষেত্রে এবং বিদেশে প্রচুর খাদ্যের চাহিদা রয়েছে আমাদের ভারতবর্ষের। দেখো একটু নেটের প্রবলেম ছিল, ওয়াইফাই তে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। তো দেখো সবকিছু ঠিকঠাক আছে। তো তোমরা কেউ শুনতে পারছো? তোমরা শুনতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তোমরা শুনতে পেলে একটু কমেন্ট করে জানাবে। আর চলো, হাই। অলোক বলছো, অলোক বর্মন হাই। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে। দেখো এখানে রয়েছে তোমাদের, দেখে নিচ্ছি। পরপর দেখে নিচ্ছি। দেখো ১ম এ তোমাদের রয়েছে টপিক 1 এ রয়েছে। দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই ইউনিট 1 থেকে বা ভূগাঠনিক থেকে এখান থেকে দেখছি তোমাদের 2 মার্কস এর কোয়েশ্চেন। দেখো প্রথমত রয়েছে বেনিয়ব অঞ্চল কাকে বলে বা বেনিয়ব জোন কাকে বলে। ওকে, তারপরে রয়েছে ত্রিপাত সম্মেলন কাকে বলে। থার্ড রয়েছে উ আ গঠনমূলক পাত সীমান্ত কাকে বলে। আর সেই সঙ্গে রয়েছে দেখো পাত সঞ্চালনের, মানে পাতের যে চলন ঘটে, সেই পাত সঞ্চালনের ২ টি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। আর রয়েছে দেখো ৫ নম্বরে বৃত্তচাপীয় দীপমালা কাকে বলে। এগুলো কিন্তু সবই থাকছে তোমাদের 2 মার্কসে। আর সেই সঙ্গে রয়েছে দেখো তোমাদের ৬ রয়েছে ট্রান্সফর ট্রান্সফর্ম চ্যুতি কিভাবে গঠিত হয়। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে রয়েছে মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে গঠিত হয়। দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, যে মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে অথবা কিভাবে গঠিত হয়। ওকে। এরপরে তোমাদের দেখো ইউনিট 1 থেকে তোমাদের দিয়েছি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান কিন্তু রয়েছে ৩। অর্থাৎ সমুদ্র বক্ষের বিস্তৃতির ৩টি কারণ উল্লেখ করো। অর্থাৎ সমুদ্রের যে সম্প্রসারণ হচ্ছে, সি ফ্লোর স্প্রেডিং হচ্ছে, সেই সি ফ্লোর স্প্রেডিং এর তোমাদের ৩টি কারণ ব্যাখ্যা করতে হবে। ওকে। এরপরে রয়েছে ৫ নম্বরে। দেখো ৫ নম্বরে রয়েছে, আমি তোমাদের এখান থেকে ৩টি কোশ্চেন দিয়েছি। সমুদ্র বক্ষের বিস্তৃতির তথ্যে সপক্ষে ৫ টি যুক্তি ব্যাখ্যা করতে হবে। দেখো সমুদ্রের বক্ষের যে বিস্তৃতি ঘটছে, বাড়ছে, তার সপক্ষে কিন্তু ৫ টি কারণ তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2nd কোয়েশ্চেন রয়েছে ২ টি মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমানায় ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ১ম এ কিন্তু বলেছিলাম, দেখো ২ টি মহাসাগরীয় পাতের বা অভিসারী পাতের, এই কোশ্চেনে কিন্তু ১ম এই বলেছিলাম। এরপরে রয়েছে দেখো ৩ এ ২ টি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দেখো এই ২ টি কোশ্চেন সেইম। তবে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপরে রয়েছে দেখো আ ভূ ভূ ভূমিরূপগত, দেখো ভূমিরূপ প্রক্রিয়া। ঠিক আছে? এই ভূমিরূপ প্রক্রিয়া ইউনিটের মধ্যে রয়েছে, দেখো তোমাদের রয়েছে আ
প্রথমে রয়েছে টম্বেলো কাকে বলে? দেখো টম্বেলো কাকে বলে? পুরুদেশীয় বাঁধ কি? আর ইনসেল বার্স কি? তারপরে রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া কি? দেখো এখানে টম্বেলো কিন্তু যে সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে নুড়ি, পলি, বালি, কাঁকর ইত্যাদি যখন কি হয় বলতো? যখন যে বাঁধ তৈরি করে সেই বাঁধের মানে সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে মানে উপকূলের সঙ্গে যুক্ত থাকবে, অন্য অংশ সমুদ্রের মধ্যে অবিক্ষিপ্ত থাকবে। পুরুদেশীয় বাঁধ কিন্তু দেখো উপকূলের সঙ্গে সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে। আর ইনসেলবার্স তো তোমরা জানো শুষ্ক বা মরু অঞ্চলে ক্ষয় প্রতিরোধ করে যে পাহাড়গুলো ঢিবির মতো দাঁড়িয়ে থাকে তাকে ইনসেলবার্স বলে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের বহির্জাত প্রক্রিয়া। দেখো তোমাদের বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? তোমরা জানো নদীর নিম্ন গতিতে অধিক বন্যা হওয়ার কারণ কি? দেখো নদীর নিম্ন গতিতে অধিক বন্যা কেন হয়? এরপরে রয়েছে দেখো তোমাদের মন্থকূপ এবং প্রপাত কূপের মধ্যে পার্থক্য লেখো। রয়েছে গঠনকারী তরঙ্গ আর বিনাশকারী তরঙ্গের মধ্যে বলতে কি বোঝো? আর রয়েছে দেখো মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের কারণ কি? এরপর তোমাদের ৩ নম্বরে রেখেছি দেখো, তোমাদের ৩ নম্বরের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো দেখে নাও। দেখো ৩ নম্বরের মধ্যে রয়েছে এখানে রিয়া উপকূল এবং ফিয়ট উপকূলের মধ্যে পার্থক্য লেখো। দেখো এই রিয়া উপকূল এবং ফিয়ট উপকূলের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি, কি রয়েছে? এই কোশ্চেনটি কিন্তু আমি ভিভিআই রেখেছি। এই কোশ্চেনটি আমি ভিভিআই রেখেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, সকল নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? ক্লাস 10 এ পড়েছো। তারপরে পলল শঙ্কু বা পলল বেজুনি কাকে বলে? ক্লাস 10 এ পড়েছো। এরপরে রয়েছে দেখো চিত্রসহ স্ট্যাক এবং স্ট্যাম্পের দুটি পার্থক্য লেখো অথবা কাকে বলে? দেখো এটি কিন্তু সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ স্ট্যাক এবং স্ট্যাম্প। ওকে, এরপরে দেখে নিয়েছি স্যার এগুলো করলে কমন পাবে। হ্যাঁ, রুমা রয় এগুলোই করবে আশা করি। দেখো ভূগোল তো বিশাল বড় সিলেবাস, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাসের মতো নয় বা অন্যান্য সাবজেক্টের মতো নয়, বিশাল বড় সিলেবাস। তো এগুলো তোমাদের কভার করতে হবে। দেখো এই ইউনিট থেকে তুমি তোমার মোটামুটি 7টি কোশ্চেন, এখান থেকে 7টি কোশ্চেন দিয়েছি। ওকে, তারপরে রয়েছে দেখো ভূমিরূপ গৌড় এর উৎপত্তি ব্যাখ্যা করো। ক্লাস 10 এ পড়েছে কিন্তু গৌড় বা গারা, সরি। এরপরে ভিভিএ আরেকটি কোশ্চেন রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। বারখার এবং সিফট বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য তোমাদের লিখতে হবে। হ্যাঁ, দেখো মিয়েন্ডার থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। তোমরা মিয়েন্ডার যেন নদীর গতিপথে যেই বাঁক তৈরি হয়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এটি। এরপরে রয়েছে 5 নম্বরে কোশ্চেন দিয়েছে দেখো, সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্য প্রথমেই বলেছিলাম। তারপরে রয়েছে দেখো তোমাদের নদী এবং হিমবাহের মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের উম 3 নম্বর কোশ্চেন, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি ভিভিআই এবং খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস 10 এ পড়েছো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো 4 এ নদীর ক্ষয়ের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। দেখো নদীর ক্ষয়ের ফলে তোমরা পারবে এগুলো ভূয়াকৃত উপত্যকা, হাইয়াকৃত উপত্যকা, ঠিক আছে? এগুলো তোমরা পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের চিত্র সহ নদীর সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ আলোচনা করো। দেখো সঞ্চয় কার্যের ফলে নদীর সঞ্চয় কার্যের ফলে কোন কোন ধরনের ভূভাগ গঠিত হয়? এগুলো এই চ্যাপ্টারটি সম্পূর্ণ তোমাদের ক্লাস 10 এর চ্যাপ্টার। ক্লাস 10 এর চ্যাপ্টার যেগুলো পড়েছো ক্লাস 10 এ সেগুলো পড়লেও কিন্তু তোমাদের এখানে হবে। ঠিক আছে? তার জন্য কোনো টেনশন করতে হবে না। ক্লাস 10 এ তোমরা যেগুলো করেছো সেগুলো তোমরা কিন্তু পড়বে। এই চ্যাপ্টার এই যে দেখো, এই নদীর কার্য সমুদ্র তরঙ্গের কার্য এটি বাদে বাকি যেগুলো রয়েছে ক্লাস 10 থেকে তোমরা পড়ে নেবে। এরপরে এক্সট্রা আর 2টি কোশ্চেন দিয়েছি, তোমরা দেখলেও দেখতে পারো। এরপরে রয়েছে ক্ষয়চক্র। দেখো পর্যায়ন কাকে বলে? ক্লাস 10 এ পড়েছো। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। নদীর পুনর্জীবন লাভ কাকে বলে? দেখো নদীর পুনর্জীবন লাভ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি ট্রিপল স্টার রেখেছি তোমাদের জন্য। ডেভিসের ত্রয়ী কাকে বলে? ডেভিসের ত্রয়ী বলতে এখানে আহ, আহ, মানে কি বলবো, টাইম প্রসেস স্ট্রাকচার, মানে স্ট্রাকচার, টাইম প্রসেস, সময়, গঠন, প্রক্রিয়া, এই তিনটিকে একসঙ্গে ডেভিসের ত্রয়ী বলা হয়। ক্ষয়ের শেষ সীমা কোনটি দেখো? আর স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা কিন্তু সমুদ্রপৃষ্ঠ, আর মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা কিন্তু ভৌমজলের স্তর। সেটি কাকে বলে লিখবে। নিক পয়েন্ট বা নিক বিন্দু কাকে বলে? ট্রিপল স্টার রেখেছি। ক্ষয়ের শেষ সীমা কিন্তু ভিভিআই রেখেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের ক্ষয়চক্রের বাধা কাকে বলে বা প্রতিবন্ধকতা কাকে বলে? সমপ্রায় ভূমি বা সমপ্রায় ভূমি কাকে বলে? ঠিক আছে, সমপ্রায় ভূমি কাকে বলে অবশ্যই দেখে যাবে। এটি রয়েছে। আর রয়েছে দেখো, আর রয়েছে মোনোটনিক এবং ইনসেলবার্স এর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
মোনাডনক এবং ইনসেলবার্গের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের পেডি প্ল্যান ও পেনি প্ল্যান কি? পেডি প্ল্যান ও পেনি প্ল্যান কি? ঠিক আছে? দেখো, পেনি প্ল্যান হলো স্বাভাবিক ক্ষয়চক্রে বা নদীর ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমি, আর শুষ্ক অঞ্চলে মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমি হলো পেডি প্ল্যান। ঠিক আছে? ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের স্বাভাবিক ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্রের পার্থক্য উল্লেখ করো। তোমরা জাস্ট একবার দেখে যাবে, ডবল স্টার দিয়েছি। নদী মঞ্চ বা নদী মঞ্চ কাকে বলে দেখে যাবে। এরপরে রয়েছে তোমাদের, দেখো, নদী গ্রাস দেখার দরকার নেই। ইনসেল বার্স বা ইনসেল বার কাকে বলে দেখে যাবে, ডবল স্টার রেখেছি। ট্রিপল স্টার ৩ নম্বরের কোশ্চেন কোনগুলো রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, আমরা দেখে নিচ্ছি নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন? তো আমরা জানি নিক বিন্দু বা নিক পয়েন্টে, দেখো, নিক পয়েন্টে বা নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন? দেখো, সৃষ্টি হয় কেন ব্যাখ্যা করতে হবে। ভিবিআই রেখেছি। ডেভিসের ক্ষয়চক্রের গুরুত্ব ব্যাখ্যা করো, তোমরা একবার দেখে যেও। ৫ নম্বরের কোশ্চেন কি রেখেছি? উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো ব্যাখ্যা করো। প্রথম পর্যায় বা যৌবন পর্যায়, দ্বিতীয় পর্যায় মানে পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায় মানে শেষ পর্যায় ব্যাখ্যা করতে হবে। প্রথমেই কোশ্চেনে বলেছিলাম ৫ নম্বরে। সেকেন্ড কোশ্চেন, নদীর পুনর্জন্ম লাভের, এই কোশ্চেনে ভিভিআই রেখেছি, প্রথমেই বলেছি। ওকে। এরপরে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে ঘূর্ণবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, ঘূর্ণবাদের যে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের, এরপরে রয়েছে অন্তর্লীন বা অবরুদ্ধ বা অক্লুডেড সীমান্ত কাকে বলে? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অক্লুডেড সীমান্ত বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। ঠিক আছে? এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের ৫ম পর্যায়ে যেটি রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের সীমান্ত তৈরি হয়। আমি দীর্ঘ মানে আলোচনা করব না, কিন্তু সেটি তোমাকে ধরিয়ে দিলাম যে ৫ম পর্যায়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের অক্লুডেড সীমান্ত তৈরি হয়। এরপরে এটা তোমরা দেখে যাও, ব্যারোট্রপিক এবং ব্যারোক্লিনিক অবস্থা কাকে বলে? ওকে, এটা তোমাদের দেখার দরকার নেই। ক্রান্তীয় ঘূর্ণিঝড় কাকে বলে? দেখো, ঘূর্ণিঝড় কাকে বলে? মানে ক্রান্তীয় অঞ্চলে গরমের সময় বা জুন জুলাই মাসে বা গ্রীষ্মকালে যে স্বল্প পরিসর স্থলের মধ্যে যে ঘূর্ণিঝড়ের তৈরি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলে। ঠিক আছে? ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির কোরিওলিস বলের ভূমিকা তোমাদের বলতে পারে পরীক্ষার সময়। তবে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে ভিভিআই রেখেছি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সংজ্ঞা দাও। উষ্ণ এবং শীতল সীমান্ত কি? ঠিক আছে? জলবায়ু অঞ্চল কাকে বলে? পৃথিবীতে দেখো বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল রয়েছে। তো সেগুলো অক্ষাংশ বরাবর পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উষ্ণতা, তারপরে আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপর নির্ভর করে একেকটা অঞ্চলে ভাগ করা হয়। এই ধরনের অঞ্চলকে জলবায়ু অঞ্চল বলা হয়। যেমন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, তুন্দ্র জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এরকম। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি আলোচনা করো। এই কোশ্চেনটা একটু কঠিন আছে, তোমরা বাদ দিয়ে দাও। দেখো, তবে কোপেনের এএফ জলবায়ু এবং এএম জলবায়ু কি ধরনের জলবায়ু নির্দেশ করে? এরপরে রয়েছে সিএস বা ভূমধ্যসাগরের জলবায়ুর উষ্ণতা এবং বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভূমধ্যসাগরীয় জলবায়ু। তারপর রয়েছে দেখো, ইএফ জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মেরু অঞ্চলে যে জলবায়ু দেখা যায়, যেখানে সারা বছর বলা যায় বরফ বরফ থাকে, সেই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। সৌর কলঙ্ক কাকে বলে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো ৩ নম্বরে। দেখো, ঘূর্ণবাদ আর প্রতি ঘূর্ণবাদের মধ্যে যেকোনো ৩টি পার্থক্য উল্লেখ করতে হবে। ভিবিআই পরীক্ষায় 99% আসার মতো কোশ্চেনটি। প্রথমেই বলেছিলাম। তারপরে প্রতি ঘূর্ণবাদের সঙ্গে শান্ত আবহাওয়া যুক্ত থাকার কারণ কি? উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এরপরে রেখেছি তুমি দেখো ৫ নম্বরে কোয়েশ্চেন। পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের যেকোনো ৩টি কৃত্রিম কারণ উল্লেখ করো। পৃথিবীর দেখো জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, জলবায়ুর যে চেঞ্জ হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের ৩টি কারণ তোমাদের মানে কৃত্রিম কারণ উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ এ। দেখো, রয়েছে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভিভিআই রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের উৎপত্তির মেরু সীমান্তের মতবাদ বা হ্যাঁ, মেরু সীমান্তের মতবাদ তোমাদের ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের যে উৎপত্তি, মেরু সীমান্ত তত্ত্বটি বা মতবাদটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। ট্রিপল স্টার রেখেছি। এরপরে চলে যাই জলমণ্ডল।
বা হাইড্রোস্ফিয়ার। দেখো এখানে রয়েছে হিমপ্রাচীর কাকে বলে? ওকে। তারপরে রয়েছে দেখো এখানে রয়েছে নিরক্ষীয় প্রতিস্রোত কি? আ শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয় বা কাকে বলে? এরপরে রেখেছি দেখো তোমাদের ৩ নম্বরের কোয়েশ্চেন, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে যেকোনো ৩ টি পার্থক্য উল্লেখ করো। নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা তৈরি হয় কেন? তারপরে রয়েছে দেখো ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের উপর মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো উপসাগরের স্রোতের প্রভাব, উপসাগরের স্রোতের প্রভাবগুলো আলোচনা করো। সমুদ্র স্রোতের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো কোশ্চেন তোমাদের এই হাইড্রোস্ফিয়ার থেকে মানে জলমণ্ডল থেকে ৭ টি প্রশ্ন দিয়েছি ৩ নম্বরের। ৫ নম্বরে দিয়েছি তোমাদের দেখো মাত্র ৪ টি। তার মধ্যে কোনগুলো ইম্পোর্টেন্ট আমি বলে দিচ্ছি। প্রশান্ত মহাসাগরের প্রধান সমুদ্র স্রোতগুলো ব্যাখ্যা করো। আমি বলব পড়ার দরকার নেই। আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের প্রধান স্রোতগুলো ব্যাখ্যা করো। তারপরে ৩ এ রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান ৫ টি কারণ লেখো। ওকে? এরপরে রয়েছে দেখো তোমাদের সমুদ্র স্রোতের সমুদ্র স্রোতের প্রধান ৫ টি প্রভাব উল্লেখ করো। মানে সমুদ্র স্রোতের ফলে কি হয়? তার ৫ টির প্রভাব লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বা জীববৈচিত্র্য। মানে বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য আর বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে ১ম এই রয়েছে ভিভিআই পরীক্ষার আসার সম্ভাবনা প্রবল। আর জীববৈচিত্র্যের উষ্মমণ্ডল বা হটস্পট কাকে বলে? এরপরে রয়েছে দেখো অন্ত অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বা বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। মানে ইন সিটু কনজারভেশন এবং এক্স সিটু কনজারভেশন এর মধ্যে পার্থক্য কি? ট্রিপল স্টার রেখেছি। তারপরে রয়েছে দেখো জীব বৈচিত্র্য কাকে বলে? তোমরা দেখবে জিন বৈচিত্র্য একবার দেখে যেও। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো জিন বৈচিত্র্য কাকে বলে? তারপরে রয়েছে দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে? তারপরে দেখো প্রজাতিগত বৈচিত্র্যের ২ টি গুরুত্ব উল্লেখ করো। আলফা, আলফা এবং বিটা বলতে কি বোঝো? দেখো আলফা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্য কাকে বলে? দেখো ৯ নম্বরের প্রশ্ন তোমরা দেখে যাবে। তারপরে এই কোশ্চেনটি তোমরা একবার দেখে যেও। ইন ভিট্রো সংরক্ষণ কাকে বলে? তারপর রয়েছে দেখো রেড ডেটা বুক কাকে বলে? দেখো এই আ জীবমণ্ডল এই জীবমণ্ডল পড়তে গেলে কিন্তু রেড ডেটা বুক সম্পর্কে অবশ্যই জানতে হবে। এরপর তোমাদের একটু আগেই বললাম যে, দেখো এই যে কোশ্চেনটি বললাম, আ এই যে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ এবং বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। এরপরে রয়েছে জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য। দেখো কাকে বললে, কাকে যদি বলা হয় পার্থক্য কিন্তু তোমরা পারবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি দেখো ভিভিআই। জীববৈচিত্র্য বিনাশে বা ধ্বংসের চোরা শিকার কৃষিভূমির সম্প্রসারণ বা বহুমুখী পরিকল্পনার জন্য কতটা দায়ী? অথবা পরীক্ষার সময় বলতে পারে। ১ম এই বলেছিলাম দেখো ৫ নম্বরে যে জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা কতটা দায়ী বা মানুষ কিরকম ভূমিকা পালন করে জীববৈচিত্র্য নষ্ট বা ধ্বংসের ক্ষেত্রে। ১ম এই বলেছিলাম দেখো। দেখো নিরক্ষীয় অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সবথেকে বেশি হওয়ার কারণ কি? ৫ নম্বরে দিয়েছি দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব আ যথাযথভাবে আলোচনা করো। জীববৈচিত্র্যের গুরুত্ব কি গুরুত্ব রয়েছে? এরপরে রয়েছে জীববৈচিত্র্যের বিনাশ বা ধ্বংসের প্রাকৃতিক কারণ উল্লেখ করো। দেখো প্রাকৃতিক কারণ বলুক আর মনুষ্য সৃষ্ট কারণ বলুক, জীববৈচিত্র্য ধ্বংসের প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট বা মানুষের কারণগুলোও তোমরা পড়বে। এখান থেকে এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের বিষয় রয়েছে দেখো মানব ভূগোলের মৌলিক বিষয়সমূহ। দেখো ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এই ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলের মধ্যে তোমরা শূন্য জনসংখ্যা পড়বে। সেই সঙ্গে তোমরা কিন্তু কাম্য জনসংখ্যাও পড়বে। ওকে? রয়েছে দেখো এখান থেকে তোমাদের এই কোশ্চেনটি দেবে পরীক্ষায়। দেখে নাও। চোখ খুলে দেখে নাও। আমি যেটা বললাম তোমরা চোখ খুলে শুনে নাও। একদম কোন কথা বলবে না, চোখ খুলে শুনে নেবে। জনস্বল্পতা বা জনবিরলতা কাকে বলে? কাকে বলে? মানে আন্ডার পপুলেশন, আন্ডার আন্ডার পপুলেশন। ঠিক আছে? জনস্বল্পতা কাকে বলে? কিন্তের বৈশিষ্ট্য কি? প্রশ্নটি অবশ্যই পড়বে। একটু পরে আমি বলছি দেখো, জনাকীর্ণতা বা জনাধিক্যতা বা অতি জনাকীর্ণতা একই কিন্তু প্রশ্ন। মানে ওভার পপুলেশন, ওভার পপুলেশন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কিন্তু পড়বে। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটি কিন্তু 99% কিন্তু এই কোশ্চেনটি তোমাদের কিন্তু দেবে আমি বলে দিচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের হ্যাঁ, সেটি বললাম। দেখো এখানে কিন্তু রয়েছে তোমাদের পরীক্ষার সময় এই যে দেখো জনস্বল্পতার ৩ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। মানে ৩ টি প্রভাব উল্লেখ করো।
জনস্বল্পতা কথার মানে হলো কি বলতো? কোন দেশের জনসংখ্যা সেই দেশের প্রাকৃতিক কিংবা সাংস্কৃতিক সম্পদের তুলনায় কি কম। মানে প্রাকৃতিক সম্পদ প্রচুর রয়েছে। আ সাংস্কৃতিক সম্পদ মানে কালচারাল যেই রিসোর্স প্রচুর রয়েছে। এগুলো প্রচুর থাকা সত্ত্বেও কিন্তু লোক সংখ্যার পরিমাণ খুব কম। যেমন বলতে পারো রাশিয়া, যেমন বলতে পারো অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এই সমস্ত দেশগুলো তোমরা বলতে পারো। কিন্তু লোক সংখ্যা কম কিন্তু প্রাকৃতিক সম্পদ প্রচুর। সেখানে কিন্তু এই জনস্বল্পতা সেই সব দেশে দেখা যায়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটি বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের জনবহুল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের ২ টি উপায় পদ্ধতি উল্লেখ করতে হবে। জনবহুল দেশ মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, কাম্পুচিয়া, ঠিক আছে? ইন্দোনেশিয়া এই যে এই সমস্ত দেশগুলোতে জনসংখ্যা প্রচুর। তো সেই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ২ টি পদ্ধতি উল্লেখ করতে হবে। পারবে অবশ্যই। তবে এবারের ক্ষেত্রে আরেকটি কোশ্চেন বলবো আমি। দেখো এই ম্যালথাসের তথ্যটি প্রতিরোধমূলক ব্যবস্থা আমি বলবো না। তবে বলবো ম্যালথাসের তথ্যটি তোমরা ভালো করে পড়ে যাবে। একদম 100% কিন্তু ম্যালথাসের তথ্যটি তোমাদের দিতে চলছে পরীক্ষায়। ম্যালথাসের তথ্যটি তোমাদের পরীক্ষা দিতে চলছে। তোমরা অনেকেই কমেন্ট করছো তার জন্য আমি এক্সট্রিমলি সরি উত্তর দিতে পারছি না। কারণ এই কমেন্টের উত্তর দিতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যেহেতু তোমাদের কালকে পরীক্ষা তাই আমি তোমাদের কমেন্টের কোনো উত্তর দিচ্ছি না। তোমরা কমেন্ট করো। যাদের ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবে। আমি বারণ করব না। তবে কালকে পরীক্ষার জন্য আমি তোমাদের কমেন্ট কিন্তু দেখতে পারছি না। তার জন্য আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। ওকে। মোহিত রয় বলছো। ঠিক আছে, পারবো বলছো তোমরা অনেকেই বলছো পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের। এরপরে বলে দিচ্ছি দেখো, ম্যালথাসের তথ্যটি তোমরা একদম পড়বে। একদম 100% পড়বে। সব জায়গায় কিন্তু ম্যালথাসের তথ্যটি রয়েছে। ম্যালথাসের তথ্যটি একটু ডিটেইলস পড়বে। কোশ্চেন যেখান থেকে দেখ তোমরা যেন লিখে দিয়ে আসতে পারবে। গ্রাম্য জনসংখ্যা কাকে বলে? দেখো কোন দেশ বা কোন অঞ্চলের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকারী জমির অনুপাতে গড়ে ওঠে, তখন সেই জনসংখ্যাকে গ্রাম্য জনসংখ্যা বলে। ক্যানন ও স্যান্ডার্স এই গ্রাম্য জনসংখ্যা তথ্যের প্রবক্তা। লিঙ্গ সমতা কাকে বলে একবার দেখে নিও। নারী পুরুষের সমতাকেই বলা হয় লিঙ্গ সমতা। ঠিক আছে? লিঙ্গ সমতা, নারী ও পুরুষের অনুপাত যেটি। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের দেখো হ্যামলেট কাকে বলে? হ্যামলেট কথার মানে হলো ক্ষুদ্র গ্রাম। হ্যামলেট কথার মানে হলো ক্ষুদ্র গ্রাম। দেখো প্রধান গ্রাম থেকে একটু দূরে ২ থেকে ২৫ টি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে বলা হয় হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম। এই ধরনের ক্ষুদ্র গ্রামের শেষে দক্ষিণ ভারতে টোলা, দক্ষিণ ভারতে টোলা বা টুলি শব্দটি যুক্ত থাকে। হ্যামলেট কিন্তু দক্ষিণ ভারতে দেখা যায়। গ্রাম থেকে দেখো এই প্রধান গ্রাম থেকে অনেক দূরে ২ থেকে ২৫ টি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে বলা হয় কি? হ্যামলেট। ঠিক আছে? বলা হয় কি? হ্যামলেট। এরপরে রয়েছে জনসংখ্যার ফাঁদ। এই কোশ্চেনটি কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি। দেখো জনসংখ্যার ফাঁদ কাকে বলে? এটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে? এই কোশ্চেনে কিন্তু মিস্টেক করবে না। আমার মনে হয় এই কোশ্চেনটি তোমাদের দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এই কোশ্চেনটি আমি দেখেছি। আর এবং তোমাদের এই কোশ্চেনগুলো দেখো, আমি কোন কোশ্চেন বাদ দিতে পারিনি। তোমাদের আ ৫০ টি টোটাল ৫০ টি ২ নম্বরের প্রশ্ন দেবো। আ ৩ নম্বরে ২০ টি দেবো। ৫ নম্বরের আ ১৫ টি দেবো। আমি কিন্তু পারব না। আমার দ্বারা কিন্তু সম্ভব নয়। তার কারণ এটার সাবজেক্ট কিন্তু ভূগোল। আর সাবজেক্ট কিন্তু মাথায় রাখবে ২ নম্বর, ৩ নম্বর, ৫ নম্বরের কোশ্চেন থাকবে। তাই, তাই ভুলেও কিন্তু তোমরা ওই ১০-১৫ টি কমন করে ৩-৪ টি কমন করে তোমরা ঢ্যান করে পরীক্ষা দিতে চলে যাবে। এই ভুল করবে না। যেগুলো আ আমি দিচ্ছি, যেগুলো তোমরা ভিডিওতে দেখছো কিংবা যদি তোমাদের স্যাররা যেগুলো পড়িয়েছে আগে সেগুলোও অবশ্যই দেখবে। সঙ্গে আমি যেগুলো দিচ্ছি এর বাইরে আশা করি কোশ্চেন হবে না। তবে পড়াটা যদি মাতাল না হয়, ঠিক আছে? তাহলে মাতলামি করতে পারে। যদি মাতাল হয় মাতলামি করতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় কোশ্চেন করলে কিন্তু যেই কোশ্চেন দিচ্ছি সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে? তো আমি দেখে নিচ্ছি প্রশ্নের মান। দেখো কোন, কোন দেশের বয়স কাঠামো পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। দেখো কোন দেশের যে বয়সলিঙ্গ কাঠামো রয়েছে বয়সলিঙ্গ কাঠামো, সেই বয়সলিঙ্গ কাঠামো পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। মানে পরিব্রাজনের প্রভাব কি রয়েছে? তো পরিব্রাজনের প্রভাব কাকে বলে জানো? যখন কোন যখন কোন দেশ বা কোন অঞ্চলের জনসংখ্যা নিজের দেশ বা নিজের অঞ্চল পরিত্যাগ করে অন্য কোনো নতুন অঞ্চলে কিংবা অন্য কোনো প্রশাসনিক অঞ্চলে কিংবা অন্য কোনো দেশে গমন করে,
ঠিক আছে? তখন তাকে বলা হয় মাইগ্রেশন বা পরিব্রাজন। এই পরিব্রাজনের প্রভাবে বয়স আ বয়স কাঠামোর কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? এরপরে রয়েছে দেখো জনবিবর্তন মডেলের অনুযায়ী জনব জনবিবর্তন মডেল কথার মানে ওয়ার্নার থমসন ১৯২৯ সালে ওয়ার্নার থমসন জনবিবর্তন তথ্যের যে মডেলগুলো প্রকাশ করেছে তার মধ্যে ২য় পর্যায় এবং ৩য় পর্যায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখো তোমাদের কখনো বলবে না ৪ টি বৈশিষ্ট্য আলোচনা করো। ২য় বৈশিষ্ট্য এবং ৩য় বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ঠিক আছে? এটা তোমাদের বলে দেবে। আর তোমরা কেউ যদি এটা করা থাকে যে ভারতের জনসংখ্যা নীতি ২০০০ সেই লক্ষ্যগুলো কি তোমরা দেখে নিও। জনস্বল্পতা বলে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের মানব উন্নয়ন। দেখো মানব উন্নয়নের মধ্যে ২ নম্বরের প্রশ্ন কোন গুলো থাকবে তোমাদের সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? মানব উন্নয়ন। এখানে তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে তোমাদের বলে দিচ্ছি ২ নম্বরের মধ্যে রয়েছে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট। এই হিউম্যান ডেভেলপমেন্ট থেকে তো কোয়েশ্চেন থাকবেই। চোখ বন্ধ করে কোয়েশ্চেন থাকবেই। প্রথম কোয়েশ্চেন রয়েছে মানব উন্নয়ন সূচক নির্ণয়ের সূত্রটি উল্লেখ করো। দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এই ইন এই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এর কিন্তু সূত্র অবশ্যই পড়ে যাবে। এই সূত্র দিয়ে তোমরা যেকোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তোমরা করে আসতে পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। মানব উন্নয়নের যেকোনো ২ টি পরিমাপকের সম্বন্ধে উল্লেখ করো। তারপরে এখান থেকে যতগুলো কোশ্চেন আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের মানব উন্নয়নের সূচক নির্ধারণের গোল মানে লক্ষ্য। গোল মানে লক্ষ্য। লক্ষ্যগুলো কি? ঠিক আছে? মানব উন্নয়নের সূচক নির্ধারণের বিভিন্ন লক্ষ্য বা আ গোল প গোল পোস্ট গুলি কি রয়েছে? ওকে। এরপরে রয়েছে দেখো উন্নয়নের প্রতি অধ্যাপক অমর্ত্য সেনের মতামতটি ব্যক্ত করো। অমর্ত্য সেনের মতামতটিও তোমরা ব্যক্ত করবে। ভিভিআই রেখেছি। দেখো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ মানে ধারণ সক্ষমতা। এই অমর্ত্য সেনের যে ধারণ সক্ষমতা রয়েছে এটিও তোমাদের ব্যাখ্যা করতে হবে। দারিদ্রতা কাকে বলে? দেখে যাবে। অনেক জায়গায় কিন্তু রয়েছে দারিদ্রতা কাকে বলে বা পোভার্টি কাকে বলে? এর সূচকগুলো তোমাদের উল্লেখ করতে হবে। ৩ নম্বরে দিয়েছি দেখো মাত্র ২ টি প্রশ্ন। ৩ নম্বরের মধ্যে রয়েছে মানব উন্নয়নের সূচক গণনায় বিভিন্ন মাত্রাসমূহ সংক্ষেপে আলোচনা করো অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। দেখো মানব উন্নয়ন সূচক গণনার প্রধান ৩ টি মাত্রা উল্লেখ করো। একই কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন মানব উন্নয়নের সূচকের উপাদানগুলো উল্লেখ করো। দেখো মাত্র ৩ নম্বরের কিন্তু দুটো দিয়েছি। আর কিন্তু দেইনি এখান থেকে। এরপরে তোমাদের রয়েছে দেখো ভারতের ভূগোল। এই ভারতের ভূগোল থেকে ভারতের শিল্প রয়েছে দেখো ভিভিআই রেখেছি। ভারতের কাগজ শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলো কি? দেখো কাঁচামালগুলো কি সঙ্গে কিন্তু কাগজ শিল্পের সমস্যাগুলো কিন্তু পড়বে ভিভিআই রেখেছি। এরপরে তোমরা দেখতে পারো টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি দেখতে পারো। ভারতে এরপরে রয়েছে দেখো ভারতে রসায়ন শিল্পের শিল্পকে অনুসারী শিল্পগুলো কি? তবে অনুসারী শিল্প কাকে বলে সেটা তোমরা পারবে। অনুসারী শিল্প কাকে বলে পারলে তোমরা কিন্তু অনুসারী শিল্পগুলো পারবে। মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে, ছোট নাট বল্টু টায়ার শিল্প রয়েছে, কাঁচ শিল্প রয়েছে এগুলো অনুসারী শিল্পের উদাহরণ। এরপরে দেখো কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন? বেঙ্গালুরুকে তোমরা জানো। তারপরে ভারতের বাণিজ্যিক মৎস্য শিকারের উন্নতির জন্য গৃহীত ২ টি ব্যবস্থা উল্লেখ করো। তোমরা জাস্ট একবার দেখে যেও। এরপরে রয়েছে দেখো তোমাদের এরপর ৩ নম্বরের মধ্যে আমি রেখেছি দেখো দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? আর পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প এবং কার্বন বয়ন শিল্পের উন্নতি লাভের কারণ কি? পশ্চিম ভারত বলতে মহারাষ্ট্র, গুজরাট। এই মহারাষ্ট্র এবং গুজরাটে পেট্রো রসায়ন শিল্প এবং কার্বন বয়ন শিল্পের বিকাশ লাভের কারণ কি? বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? বা একদেশীয় ভবনের কারণ কি? একই কোশ্চেন তোমাদের কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের পূর্ব। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রধান ৫ টি কারণ উল্লেখ করো। পূর্ব ভারত বলতে আমরা বুঝি ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এই যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের ৫ টি কারণ উল্লেখ করতে হবে। দেখো সেই কারণগুলো তোমাদের কি? তোমরা জানো কুলটি, বার্নপুর, দুর্গাপুর, রাউরকেল্লা, জামশেদপুর এই যে রয়েছে, ঠিক আছে? এখানে এই ধরনের লৌহ ইস্পাত শিল্পের ৫ টি কারণ লিখতে হবে। কি কারণ রয়েছে? আলোচনা করব না অনেক সময় লাগবে। ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি, হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট।
মধ্যে রয়েছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বা সুস্থায়ী। দেখো, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? খুবই, খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই বা বলতে পারে সাস্টেনেবল, সাস্টেইনেবল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোয়েশ্চেন। এজেন্ডা ২১ একবার দেখে যেও। আদমশুমারি অনুসারে ভারতের পৌর বসতি কাকে বলে? জাস্ট একবার দেখে যাবে। মৌজা কাকে বলে? মৌজা কাকে বলে? গ্রামের প্রশাসনিক একককে বলা হয় মৌজা। ঠিক আছে? ভূমি ব্যবহার কাকে বলে? দেখো, কোনো দেশ বা কোনো অঞ্চলের কোনো কোনো দেশ বা কোনো অঞ্চলের উম অঞ্চলের যখন কোনো ভূমিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ভূমির ব্যবহার। যেমন রয়েছে কৃষি, কৃষিকাজের জন্য কৃষি জমি ব্যবহার করা হয়। তারপর বসতির জন্য ভূমি ব্যবহার করা হয়, রাস্তাঘাটের জন্য ভূমি ব্যবহার করা হয়, তারপরে মৎস্য চাষের জন্য ভূমি ব্যবহার করা হয়, ইত্যাদি ক্ষেত্রে ভূমি ব্যবহার করা হয়। ভূমি ব্যবহারের ২ টি উদ্দেশ্য তোমাদের লিখতে হবে। কি উদ্দেশ্যে আমরা ভূমি ব্যবহার করে থাকি? এরপরে রয়েছে একটি গ্রামাঞ্চলে ভূমিকে সাধারণত কি কাজে লাগানো হয়? গ্রাম মানে তোমরা যেখানে গ্রামে থাকো, সেই গ্রামে ভূমিকে মানে জমিকে কি কাজে ব্যবহার করা হয়? কৃষিকাজে ব্যবহার করা যেতে পারে। তারপরে মৎস্য চাষ করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বসতি বসতি নির্মাণ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অরণ্য অরণ্য নির্মাণ করার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন কাজে কিন্তু গ্রামাঞ্চলে জমিকে ব্যবহার করা যায়। এরপরে রয়েছে দেখো, ভারতে ভূমি ব্যবহারের ২ টি সমস্যা উল্লেখ করো। দেখো, যে ভূমির ব্যবহারের ২ টি সমস্যা তোমাদের লিখতে হবে, একবার পড়লেই কিন্তু পারবে। তারপরে এটা পড়ার কোনো দরকার নেই। এরপরে ৩ নম্বরের মধ্যে রয়েছে দেখো, আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ এবং পৌর বসতির ৩ টি পার্থক্য দেখো। দেখো, গ্রামীণ বসতির জনঘনত্ব কম, পৌর বসতির জনঘনত্ব বেশি। গ্রামীণ বসতিতে আ বাড়িঘর কাঁচা, রাস্তাঘাট বেশিরভাগই কাঁচা। পৌর বসতিতে বাড়িঘর কিন্তু পাকা, রাস্তাঘাট পাকা। পৌর বসতিতে দেখো আ আয়ের আয়ের প্রধান উৎস হলো কৃষিকাজ। মানে গ্রামীণ বসতিতে আয়ের উৎস কৃষিকাজ। আর পৌর বসতিতে আয়ের উৎস কিন্তু হলো অকৃষি। মানে চাকরিজীবী ব্যবসা-বাণিজ্য এগুলো। এরকম একবার এইসব কোয়েশ্চেন একবার পড়লেই তোমরা পারবে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোয়েশ্চেন, হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণগুলো ব্যাখ্যা করো। হিমালয় অঞ্চল কথার মানেই হলো পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চলে বা হিমালয় পার্বত্য অঞ্চলে দেখো জনসংখ্যা বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে, এখানে ২ টো ঘর, এখানে ২ টো ঘর, এখানে ৩ টে ঘর, এখানে ১ টা ঘর, এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জনবসতি গড়ে ওঠার কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। যোগাযোগ ব্যবস্থার অনুন্নত, বন্ধুর ভূপ্রকৃতি, ঠিক আছে? অনুন্নত অনুন্নত পরিষেবা, বিভিন্ন কারণে কিন্তু পার্বত্য অঞ্চলে বা হিমালয়ের জনসংখ্যার বি মানে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো তোমাদের নির্বাচিত বিষয়, সমস্যাগুলির উপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। নমানি গঙ্গা, নমানি গঙ্গা তোমরা কিন্তু পরীক্ষায় পাচ্ছ। নমানি গঙ্গাটা তোমরা গল্পের মতো পড়বে। নমানি গঙ্গা কাকে বলে? নমানি গঙ্গা প্রকল্পে অতি সংক্ষিপ্ত তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে গ্যাপ। তোমরা ক্লাস 10 এ পড়েছো গ্যাপ। গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ কি? আর নালী ক্ষয়, গালি ক্ষয় কাকে বলে তোমরা একবার দেখে যাবে। দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের আর্সেনিক দূষণ কাকে বলে? এই আর্সেনিক থেকে একটি প্রশ্ন পড়বে যে পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণের কারণ কি? ঠিক আছে? আর্সেনিক দূষণের কারণ কি? অথবা আর্সেনিক দূষণ কাকে বলে পড়বে, সেই সঙ্গে কারণ পড়বে। ধোঁয়াশা কাকে পরে ধোঁয়াশা কাকে বলে এটি পড়বে। তবে একটা কথা বলে দিচ্ছি, এখান থেকে তোমাদের কিন্তু একটি কোয়েশ্চেন থাকবে। জঙ্গলমহল। দেখো, জঙ্গলমহলে এটি কিন্তু ভিভিআই দেওয়া হয়নি। কিন্তু আমি এই কোয়েশ্চেনটি রাখবো তোমাদের 80 85% এই কোশ্চেনটি আসার মতন। ঠিক আছে? জঙ্গলমহলে আ খনি খনন সম্পর্কিত ভূমিক্ষয় বলতে কি বোঝায়? দেখো, জঙ্গলমহল বলতে এখানে বা বলতে পারো পশ্চিম মেদিনীপুর, তারপরে পুরুলিয়া, বীরভূম, বিশেষ করে জঙ্গলমহলে বলে ঝাড়গ্রাম। তো এই ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে খনি বা বিহারে বা ঝাড়খণ্ডে আ খনি যখন খনন করা হয়, ঠিক আছে? উত্তোলন করা হয়, তখন যে ভূমিক্ষয় হয়, সেই ভূমিক্ষয় কাকে বলে? এবং সেই আ ভূমিক্ষয় সম্পর্কে একটি কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় পাবেই। এরপরে রয়েছে কলকাতার বায়ু দূষণ স্বাস্থ্যের উপরে একটি নেতিবাচক প্রতিক্রিয়া তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো, জাতীয় রাজধানী মানে আমাদের দিল্লি। বায়ু দূষণ প্রতিরোধের জন্য গৃহীত ২ টি ব্যবস্থা উল্লেখ করো। দিল্লিতে দেখো প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়। সেই বায়ু দূষণের ফলে শীতকালে বিশেষ করে দূষণের ফলে পুরো রাস্তাঘাট কিন্তু অন্ধকার হয়ে যায়।
সেই দিল্লিতে রাজধানী অঞ্চলে বায়ু দূষণের প্রতিরোধের ২ টি গৃহীত ব্যবস্থাগুলো তোমাদের বলতে হবে। এরপরে হচ্ছে গঙ্গা নদীতে কি, কি ধরনের বর্জ্য নিক্ষেপিত হয়। এরপরে রয়েছে দেখো বন্যপ্রাণী করিডোর কাকে বলে একবার দেখিয়ে যেও। দেখো এই যে রয়েছে সুন্দরবন অঞ্চলে নিজস্ব বসতি বাঘের অনুপ্রবেশের কারণ কি? দেখো সুন্দরবন অঞ্চল থেকে এই যে সুন্দরবন অঞ্চল থেকে নদী পেরিয়ে নদী পেরিয়ে কি করে বলতো? এই যে আ নদী পেরিয়ে নদী পেরিয়ে কি করে বলতো? সুন্দরবন অঞ্চল থেকে বাঘগুলো লোকালয়ে প্রবেশ করে। এই বাঘগুলো লোকালয়ে প্রবেশ করার কারণ কি? ঠিক আছে? সেই সঙ্গে তোমরা ডুয়ার্স অঞ্চল পড়বে। যে ডুয়ার্স অঞ্চল আম অসম বলো কিংবা আমাদের উত্তর ভারতের মানে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে আ রয়েছে মানে আ কুচ আম মানে সিকিম রয়েছে। আর বিশেষ করে সিকিম রাজ্য রয়েছে, অন্যদিকে রয়েছে আমাদের দার্জিলিং রয়েছে, আ কুচবিহার রয়েছে। ঠিক আছে? আ আর বিশেষ করে আসামের যে ডুয়ার্স অঞ্চল, সেই ডুয়ার্স অঞ্চলে মানুষ এবং বন্য প্রাণীর মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণ তোমরা কিন্তু পড়ে যাবে। এরপরে এই কোশ্চেনে তোমরা দেখবে জঙ্গলমহলের ভূমিক্ষয় গ্রহণে ব্যবস্থাগুলো কি, কি তার কারণ উল্লেখ করবে। এই কোশ্চেনটি কিন্তু আমি বলব 100% তোমাদের কিন্তু পরীক্ষা দেবে। ১ম এ একটু আগে বলেছিলাম। এই কোশ্চেনে জঙ্গলমহল, ঠিক আছে? একটু আগে বললাম পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণের কারণগুলো আলোচনা করো ১ম এই বললাম। কলকাতা বায়ু দূষণের ৩ টি কারণ উল্লেখ করো। তো কলকাতায় বায়ু দূষণের যানবাহনের থেকে বায়ু দূষণ, কলকারখানা থেকে বায়ু দূষণ, ঠিক আছে? বিভিন্নভাবে বায়ু দূষণ হয় তারপরেও তোমরা কিন্তু লিখতে পারবে জাস্ট পয়েন্ট গুলো মুখস্থ করলে। তবে জঙ্গলমহল থেকে কিন্তু কোশ্চেনটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আর অবশ্যই তোমাদের কিন্তু এই কোশ্চেন এগুলো ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন। কে, কে আছো আমাকে একটু কমেন্ট করো তোমরা রয়েছো তাহলে জঙ্গলমহল কোন? দেখো জঙ্গলমহল বলতে আমাদের পশ্চিমবঙ্গ হলে কিন্তু ঝাড়গ্রাম, মেইনলি ঝাড়গ্রাম। ঠিক আছে? ওইদিকে বিহার কিন্তু রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে। কিন্তু মেইন কিন্তু জঙ্গলমহল বলতে আমরা বুঝি একদম মেইন কিন্তু বারবার বলছি কি কোনটি বলতো? জঙ্গলমহল। সেটি কিন্তু অবশ্যই তোমাদের পশ্চিম মানে ঝাড়গ্রাম, বিশেষ করে ঝাড়গ্রাম। দেখে নিচ্ছি তোমরা আর কারা, কারা আছো একটু আমাকে কমেন্ট করো। তবে বীরভূম, বাঁকুড়াও হবে। ওকে? দেখো বাঁকুড়া ঠিক আছে। হবে, হবে বাঁকুড়া, বীরভূম, আ তারপরে পশ্চিম মেদিনীপুর বিশেষ করে। আর একটা কথা বলছি তোমাদের দেখো, এই যে যেই সাজেশন, এই সাজেশন তো তোমরা আ দেখো পুরো পিডিএফ এই ধরনের পিডিএফ বা পর্ষদের যে মডেল কোয়েশ্চেন পেপার আছে, পর্ষদের মডেল কোয়েশ্চেন পেপার যেটা রয়েছে, আর সেই সঙ্গে আমার মেইন পিডিএফ যেটি রয়েছে, এই দুটো পিডিএফ তোমরা যদি নিতে চাও, তো উত্তর সহ পাবে 7890 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে তোমরা যেহেতু কালকে পরীক্ষা তোমরা ৳৬০ ৳৬০ পেমেন্ট করলেই কিন্তু তোমাদের পিডিএফ একদম দিয়ে দেব। তার কারণ দেখো তোমরা দুটো পিডিএফই পাচ্ছ। মেইন পিডিএফ আর রয়েছে আম মডেল কোয়েশ্চেন পেপারের উত্তর। ঠিক আছে? যেহেতু ৩ টি সেট আছে আর এদিকে মেইন পিডিএফ রয়েছে। ঠিক আছে? আর সঙ্গে যেই তোমাদের লাইভ ক্লাসটি আছে, লাইভ সাজেশন যেটি দিয়েছি, সেই লাইভ সাজেশনও পাবে। ৳৬০ পেমেন্ট করলে তোমাদের দিয়ে দেব। তবে 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর কেউ যদি নিতে চাও অবশ্যই 906238 6679 ঠিক আছে? এটি কিন্তু 6679 এই নাম্বারে অর্থাৎ নিচে নাম্বার উঠছে তোমরা দেখে নাও। আ এই নাম্বারে পেমেন্ট করবে। ৳৬০ তোমরা পেমেন্ট করলে কিন্তু টোটাল তোমরা পেয়ে যাবে। যেহেতু কালকে পরীক্ষা আছে তাই আমি তোমাদের কথা চিন্তা করে মাত্র ৳60 দিলে তোমাদের কিন্তু পুরো সাজেশন আমি তোমাদের একদম উত্তর সহ তোমরা পেয়ে যাবে। আর তোমাদের ১ম এই বলেছিলাম এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমরা পাবেই। এখান থেকে তোমরা কিন্তু ৫ নাম্বারের কোয়েশ্চেন তোমরা পাচ্ছ। এটা আমার মন বলছে। বাকিটুকু তোমাদের। ওকে? তো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। আর পিডিএফ যদি লাগে ফুললি তোমরা পিডিএফ কালকে যেহেতু পরীক্ষা তোমরা পিডিএফ টোটাল তোমরা পেয়ে যাবে। ওকে? ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা বলছি তোমাদের।
ভালো থাকো কিংবা সুস্থ থাকো। তার আগে আমি আরেকটা কথা বলবো। সেটি হলো তোমাদের ৩৫ নাম্বারের মধ্যে ২ একটি কোয়েশ্চেন ২ নাম্বার কিংবা ৩ নাম্বারে ২ একটি কোয়েশ্চেন যদি তোমরা না পারো, তখন তোমরা কি করবে? তখন তোমাদের কিন্তু একটা কাজ হবে কি বলতো? ওই যেটি না পারবে সেই কোয়েশ্চেনের উত্তর লিখে দিয়ে আসবে। ঠিক আছে? আর সেই সঙ্গে আরেকটু কাজ করবে তোমরা, তোমাদের যদি পুরো ৩৫ নাম্বার লেখা হয়ে যায়, ৩৫ নাম্বার লেখা হয়ে যায়, তখন তোমরা আরেকটা কাজ করবে। কি কাজ বলতো? এক্সট্রা আরেকটি আর ২-১ টি কোয়েশ্চেন লিখে দিয়ে আসবে। একদম শেষে, পরীক্ষার শেষে এক্সট্রা আরো ২-১ টি কোয়েশ্চেন তোমরা লিখে দিয়ে আসবে। ঠিক আছে? অত দেখতেও যাবে না। স্যার অত দেখবে না তোমরা কটি কোয়েশ্চেন লিখেছো কিংবা লেখোনি। তবে আমি বলব লাস্টে তোমরা আরো ২-১ টি কোয়েশ্চেন লিখে দিয়ে আসতে পারো। তাহলে তোমাদের কিন্তু নাম্বার ক্যারি করবে। যদিও এটি কিন্তু ২ নম্বরি বা ৩ নম্বরি কাজ। আমি বলব না করতে, কিন্তু করতে পারো। ঠিক আছে? তাহলে নাম্বারটা কিন্তু ক্যারি করবে। এটা আমার মনে হয়। ঠিক আছে? আর কোন কোয়েশ্চেন কিন্তু ছাড়বে না। সমস্ত কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসবে। ঠিক আছে?